সুধী দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুরক্ষিত আছেন। আমি ডক্টর আফরিন সুলতান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের বাংলা ভিশনের স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন থাই বেবি ডায়াপার নিয়োজিত স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। আমাদের সাথে আজকে বরাবর মতনই স্টুডিওতে দুজন বিশেষজ্ঞ অতিথি উপস্থিত আছেন আপনাদের সাথে আলোচনা করার জন্য। আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর শামীম আহমেদ, যিনি প্রাক্তন পরিচালক জাতীয় কিডনি ইনস্টিটিউট ঢাকা ছিলেন, এবং আমাদের সাথে আরও আছেন ডক্টর কে এম আতিকুল ইসলাম, যিনি সহযোগী অধ্যাপক হিসেবে আছেন ক্লিনিক্যাল নিউরোসার্জারি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটাল, ঢাকাতে। আপনাদের দুজনকে প্রথমে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ। আর দর্শক আমাদের বিশেষজ্ঞ অতিথির পরিচয় জেনেছেন, নেফ্রোলজিস্ট আছেন এবং ক্লিনিক্যাল নিউরোসার্জন আছেন। সো তাদের কাছে যদি কোনো প্রশ্ন থাকে, যেহেতু আমাদের লাইভ প্রোগ্রাম, আপনারা চাইলে আমাদের সাথে সংযুক্ত থেকে প্রশ্ন করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে, এবং আমাদের সাথে যুক্ত থাকতে পারবেন ফেসবুক লাইভেও। স্যার, আপনার কাছ থেকে আজকে আলোচনাটা শুরু করতে চাই। কিডনি রোগের বিশেষজ্ঞরা যখন আসেন, আমরা সবসময় যে বিষয়টা নিয়ে আলোচনা করে থাকি বেশি, সেটা হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ। আজকে আমরা একটু অ্যাকিউট কিডনি ডিজিজ, মানে হঠাৎ করে যে কিডনি রোগগুলো শুরু হতে পারে বা কী ধরনের রোগগুলো হতে পারে, সেটার বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাই। ধন্যবাদ। অ্যাকিউট কিডনি ইনজুরি, যেটা আমরা আগে বলতাম অ্যাকিউট রেনাল ফেইলিউর, কিন্তু রেনাল ফেইলিউর টার্মটা একটু প্যানিক, সেই জন্য এখন নোমেনক্লেচারটা চেঞ্জ করে বলা হয়েছে অ্যাকিউট কিডনি। কিডনি ইজ এ ভেরি ভাইটাল অর্গান এন্ড ভেরি সেন্সিটিভ। এটা যেমন এটা ট্রিমেন্ডাস ফাংশন, এবং আপনি জানেন আমাদের দুই দিকে দুইটা কিডনি, এটা এবং এটার ইনজুরিটাও খুবই সেন্সিটিভ। ধরেন ড্রাগস, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে এটা যে কিডনি অ্যাকিউট কিডনি হচ্ছে সেটা বোঝাটাও একটু কঠিন আর্লি স্টেজে। বাট যখন আর্লি স্টেজে হওয়ার পরে যখন ব্লাডে ক্রিয়েটিন লেভেল বেড়ে যায়, বাই দিস টাইম কিন্তু 3-4 দিন পার হয়ে যায়। আমাদের উদ্দেশ্য এখন আমরা যেটা রিসেন্ট অ্যাডভান্স, যেটা যে কিডনি ইনজুরি হওয়ার সাথে সাথে আমরা জানতে পারবো কিনা যে এই কিডনিটা এখন ইনজুরি আছে, এটা ধীরে ধীরে ক্যান্সার যাবে। এখন একাডেমিকলি যদি ভাগ করা হয়, আমরা এটা 3টা ভাগে পালে: প্রিরেনাল কজ, রেনাল কজ অ্যান্ড পোস্ট রেনাল কজ। প্রিরেনাল কজ যেটা আগে খুব কমন ছিল, গ্যাস্ট্রোএন্টারাইটিস, ডায়রিয়া, ভমিটিং হয়ে আপনার ফ্লুইড লস, ইলেকট্রন লট এবং ব্লাড প্রেশার ফল করে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট কমে যাবে, পেশাবটা ধীরে ধীরে কমে যাবে, অ্যাকিউটি। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট কমন কজ। আদার কজের ভিতরে যেমন যেটা এখন যেটা মোস্ট ইম্পর্টেন্ট কজ, যেমন গাইনোকোলজিক্যাল অবস্টেটিক কজ, ব্লিডিং অথবা পোস্টপার্টাম হেমোরেজ একটা। আরেকটা যেটা হলো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কজ অফ রেনাল, সেটা ওনাদের নিউরোসার্জনও যাবে, হেড ইঞ্জুরি বা ইয়ে, সেখানেও কিন্তু বেসিক ফ্লুইড লস অথবা ইন্টারনাল হেমোরেজে অ্যাকিউট ইনজুরি হয়। মানে প্রিরেনাল বলতে যে কোনো কারণে যেখানে ভলিউমটা যাওয়ার কথা সেটা কমে যাচ্ছে, যে কোনো একটা ইনজুরি হলো সেখান থেকে। তৃতীয় যেটা কজ হলো ড্রাগস ইজ ভেরি কমন এখন, যে আমরা ইভেন অ্যান্টিবায়োটিক্সও কিছু অ্যান্টিবায়োটিক্স আছে হঠাৎ করে কিডনি ইনজুরি করে ফেলে এবং কিডনি ড্যামেজ করে ফেলে। বিসাইড দ্য নেফ্রোটক্সিক ড্রাগ, যেগুলি বেদনানাশক ও এস্টাবলিশড, বাট সাম ড্রাগস ইভেন 2টা হাইপারসেন্সিটিভ রিঅ্যাকশনের জন্য কিডনি ইনজুরি হতে পারে। এছাড়া যেগুলি আছে, যেমন কিছু প্রবলেম যেটা হলো আইসিইউতে যখন মাল্টিপল অর্গান ইনভলভমেন্ট থাকে, তখন ভার্নারেবল থাকে, ইমিউনিটি থাকে, বিভিন্ন ডিসিপ্লিনের ওষুধ পড়ে, তখন কিডনিটা ড্যামেজ। এবং যেটা WHO ইয়ের থেকে দেখাচ্ছে যে 40% কজ ইন দ্য আইসিইউ ডিউ টু ড্রাগস, এবং এটা গেল প্রিরেনাল কজের, যেটা আমরা বললাম। রেনাল কজের জন্য হতে পারে অনেক সময়, আমরা জানেন যে একটা কিডনির একটা রোগ আছে নেফ্রাইটিস, র্যাপিডলি প্রোগ্রেসিভ গ্লোমেরুলার যেটা আছে, সেটা কিন্তু হঠাৎ করে কিডনি ইনজুরি করে নিতে পারে। এবং আপনারা জানেন আমাদের ফুটবল প্লেয়ার যেটা ছিলেন মুন্ডা, ওনারও কিন্তু ওই প্রবলিস হয়ে তারপর রেনাল ফেল হয়ে ধীরে ধীরে, এবং সেই আরপিজিএর যদি আপনি ইমিডিয়েটলি হ্যান্ডেল, এটা মেডিকেল ইমার্জেন্সি লাইক ক্যান্সার, সো ইমিডিয়েটলি যদি ম্যানেজ না করতে পারেন বা ওই প্রসেসটাকে যদি হেল্প না করে, উইদিন 6 মান্থ কিডনি ড্যামেজ হয়ে যাবে অ্যান্ড ইট উইল বি ট্রিটেড অ্যাজ ক্রনিক রেনাল ফেলিউর। এটা একটা গ্রো। পোস্ট-রেনাল কজ ইজ আনকমন, বাট দেয়ার ইজ কমন কজেস দ্যাট আপনার যদি দুই দিকে কিডনি পাথর থাকে এবং রাস্তাটা যদি হঠাৎ করে ব্লক হয়ে যায়, অথবা আপনার কিডনিতে ইনফেকশন আছে এবং পাইলোনেফ্রাইটিস থেকে দুদিকের ব্লকটা হয়ে যায়, অথবা নিচে স্ট্রিকচার ইউরেথ্রা, মানে রাস্তা শুরু হয়ে গেছে ফাইনাল পাতে, তখনও কিন্তু ইম্প্যাক্টেশন স্টোনের জন্য অবস্ট্রাকটিভ। দিস অ্যান্ড আদার কজেস ইন দেয়ার, বাট দিজ আর দ্য কমন কজেস। দ্য মোস্ট ইম্পর্টেন্ট কজ নাও ইট ইজ কমন কজ ইজ এ রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, ড্রাগস অ্যান্ড আইসিইউতে আপনার যে প্রবলেমটা। এবং
এখন যেটা হয় গাইনোকোলজিক্যাল যে কজগুলি আছে সেটা অনেক কমে গেছে। নাওয়াডেজ অ্যাকুট রেনাল ফেলিওর আমরা অ্যাকচুয়ালি খুব কম পাই। এটার একটা কারণ হলো মানুষ এখন খুব সচেতন। এখন ওই গ্রামের যে ডায়রিয়া ভমিটিং হলে মানুষ কিন্তু আর বসে থাকে না, ওআরএস খাওয়ায় বা খায়, পেশাব যদি না হয় তারা ইমিডিয়েটলি ডাক্তারের কাছে সরবরাহ। সো দিস মানে এই যে অ্যাকুট রেনাল ফেলিওর ডিউ গ্যাস্ট্রিটিস কিন্তু এখন অনেক কমে গেছে। নাও রিসেন্ট কজ, অ্যাডভান্স কজের ভিতরে এখন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট ইজ দ্য ওয়ান অফ দ্য কজ, দ্য পোস্ট গাইনোকোলজিক্যাল যে প্রবলেমগুলি সেটা, অ্যান্ড others and drugs, particularly in ICU setting. These are the common causes. এবং ভলিউম রিলেটেড বিষয়গুলোতে আসলে এখন মানুষ জানেন যে কোনো কারণে যদি ডিহাইড্রেশন হয় বা বিভিন্ন রোগের ক্ষেত্রে যে বডি হাইড্রেশন মেইনটেনেন্সটা কত ইম্পর্টেন্ট, That is very সেটা আসলে অনেক হেল্প important. এটা করছে মানুষ আমাদের এখন kidney সচেতন health-এ। আছে যে, জি। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট আমি দর্শকদের বলবো, যদি কোনো ডায়রিয়া ভমিটিং ওআরএস খাবেন, বাচ্চাদের খাবেন, আপনি দেখতে হবে পেশাবটা হচ্ছে কিনা। জি। যদি দেখেন পেশাবটা ধীরে ধীরে কমে যাচ্ছে এবং পেশাব যদি বন্ধ হয়ে যায়, ইনভেরিয়েবলি আপনি একজন ডাক্তার দেখান। তারা যদি মনে করেন তখন কিডনি বিশেষজ্ঞ, কারণ আমাদের দেশে কিডনি বিশেষজ্ঞ এমন নাই যে উপজেলায় ডিস্ট্রিক্টে আমরা বলি না, প্রথমে আপনি ডাক্তার। এখন প্রত্যেক এমবিবিএস ক্ষেত্রেও কিন্তু আমাদের এইভাবে টিচিং দেওয়া হয়, দে ক্যান হ্যান্ডেল অ্যাকুট রেনাল ফেলিওর ভেরি একুয়াই, এবং ভেরি প্রয়োজন হলে নাইসলি। তখন ওনারা যখন ডায়ালিসিস বা লাগবে, সো ডিউ টু অ্যাওয়ারনেস অ্যান্ড লোকজনের যে সচেতনতা আছে, সেই জন্য কিন্তু এখন অ্যাকুট রেনাল ফেলিওর গ্রামে গঞ্জে এখন খুব কম হয়েছে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমি যেটা বলি, যারা বয়স্ক লোক, গিরায় ব্যথা, পায়ে ব্যথা, মাল্টিপোলার, তারাই যে ওষুধ খান, এই বেদনানাশক ওষুধটা খাওয়ার ভিতরে একটু আপনি জানেন, আপনি যখন ওষুধ খাবেন আপনার কিডনিটা ভালো আছে দেখেন না, আপনার ব্যথা আছে, ডাক্তার ওষুধ দিচ্ছে, খাচ্ছেন, অনেকে রেনাল সিরাম কেটে করেনি না। আরেকটা জিনিস, বয়স হলে কিন্তু কিডনির কার্যক্ষমতা অটোমেটিক কমে যায়। আপনার 30 পরে প্রত্যেক বছরে 1 ml করে কমে, অর্থাৎ 30 বছরে 30 ml জিএল মানে কিডনি কার্যক্ষমতা কমে যাবে। সেই ক্ষেত্রে আপনি বেদনানাশক খাওয়ার সময় করবেন। দিস ইজ ওয়ান। অ্যান্টিবায়োটিক্স খাওয়ার ক্ষেত্রেও কিন্তু আপনি একটু কেয়ারফুল থাকতে হবেন। আর সবসময় লক্ষ্য রাখবেন যে আপনার ইউরিন আউটপুটটা ভালো হচ্ছে কিনা। এবং অনেক সময় পানি খান না, পানি না খেলে কিন্তু পেশাব হবে না, কারণ এটা তো পানি। সেজন্য পানিটা খাবেন, পেশাব ইউরিন আউটপুটটা লক্ষ্য করবেন। আরেকটা জিনিস আমি বলে দিই, পেশাবটা হলুদ হয় কিনা। যদি বেশি হলুদ হয়, পানি খেলে সাদা হবে। যদি পারসিস্টেন্ট হলুদ হয়, তাহলে বুঝবেন আপনি ডিহাইড্রেশনে আছেন। এটা পেশাব দেখে কিন্তু আমরা ধরতে পারি যে আপনি পানি খাচ্ছেন কি খাচ্ছেন না। পানিটা বেশি খাবেন। অফকোর্স যারা ফোলা তাদের আমরা রেস্ট্রিকশন করি, পানিটা খাবেন, ওষুধ খাওয়ার সময় একটু সতর্ক থাকবেন। জি, অবশ্যই। অনেক ধন্যবাদ। ডক্টর আতিকুল, আপনার কাছে আপনার বিষয়ে একটু জানতে চাই, সেটা হচ্ছে ক্লিনিক্যাল নিউরোসার্জারি। আসলে আপনারা নিউরোসার্জিক্যাল ডিপার্টমেন্টে যে ধরনের রোগগুলোর ট্রিটমেন্ট দিচ্ছেন, যেমন কিডনি রোগের ক্ষেত্রে বোঝাটা খুব সহজ যে কিডনির কী কী রোগগুলো হচ্ছে বা সেগুলো চিকিৎসা দিচ্ছেন নেফ্রোলজিস্টরা। সো নিউরোসার্জন হিসেবে আসলে আপনারা কী কী ধরনের রোগগুলোর চিকিৎসা বাংলাদেশে প্রোভাইড করছেন, সেটা আগে একটু জানতে চাই। থ্যাংক ইউ সুন্দর একটা প্রশ্নের জন্য। আমরা বেসিক্যালি এখন কাজ করছি সোশ্যাল অ্যাওয়ারনেস নিয়ে, যে মানুষকে জানানোর চেষ্টা করছি যে যে আমাদের দেশে এখন নিউরোসার্জারির কী কী চিকিৎসা হচ্ছে। মানুষের একটা মানে আমাদের একটা সাকসেসফুল দিক হচ্ছে যে, যেমন এটা আমাদের বিভিন্ন প্রোগ্রাম বলা হয় যে কার্ডিয়াক সার্জারি কোনো রোগীকে আর এখন দেশের বাইরে যেতে হচ্ছে না, বা বিভিন্ন সাবজেক্টের এখন রোগীরা দেশে সর্বোত্তম চিকিৎসা পাচ্ছে। তো আমরা নিউরোসার্জনরাও চেষ্টা করছি যে এই অ্যাওয়ারনেসটা তৈরি করার জন্য যে আমাদের দেশে এখন আমরা কী চিকিৎসা দিচ্ছি এবং কীভাবে দিচ্ছি। তো আপনাকে আমি এটা কনফিডেন্টলি বলতে পারি যে 20 বছর আগের বাংলাদেশের নিউরোসার্জারি আর বর্তমান সময় নিউরোসার্জারির মধ্যে অনেক পার্থক্য তৈরি হয়েছে। একটা সময় ছিল যে আমাদের যথেষ্ট পরিমাণ নিউরোসার্জন ছিল না, আমাদের যথেষ্ট পরিমাণ টেকনোলজিক্যাল সাপোর্ট ছিল না, কিন্তু বিগত দিনগুলোতে এটা অনেকখানি মেকআপ করা গিয়েছে। সো আমরা এখন খুব মানে দৃঢ়তার সাথে বলি যে নিউরোসার্জারির এমন কোনো রোগ নাই যেটা এখন বাংলাদেশের সফলতার সাথে চিকিৎসা হচ্ছে না। সেটা আপনার ব্রেনের বিভিন্ন সমস্যা বলেন, যেমন ধরেন ব্রেন টিউমার বলেন, বা ব্রেনের যে রক্তনালী সমস্যাগুলো আছে, বা স্ট্রোক রিলেটেড যে প্রবলেমগুলো আছে সেটা বলেন, বা আমরা আরেকটা জিনিস নিয়ে কাজ করি, সেটা স্পাইন নিয়ে কাজ করি। স্পাইনে যত জটিল সমস্যা আছে, যেমন সার্ভাইকাল ডিস্ক বলেন, পিএলআইডি বলেন, তারপর হার্ট ডিসঅর্ডার যাকে বলে আমরা লিস্থেসিস বলে, তারপর হচ্ছে মেরুদণ্ডের বিভিন্ন ধরনের টিউমার হয়, স্পাইনাল টিউমার যেগুলো আছে, মেরুদণ্ডের টিবি হয়। তো মেরুদণ্ডের যত ধরনের রোগ আছে এবং ব্রেনের যত ধরনের রোগ আছে, প্রতিটা রোগেরই বাংলাদেশে খুব সাকসেসফুলি চিকিৎসা হচ্ছে এবং সফলতার সাথে হচ্ছে। এবং অনেক ক্ষেত্রে আমরা বলি যে আমাদের সফলতার হার প্রতিবেশী যে কোনো দেশের তুলনায় কম না। আমরা পিছিয়ে আছি কোথায়, যে কম্প্রিহেন্সিভ যে কেয়ারটা আছে সেখানে একটু আমরা পিছিয়ে আছি, বা অ্যাওয়ারনেসের যে জায়গা সেখান থেকে আমরা একটু পিছিয়ে আছি। রোগীরা এখনও চিন্তা করে যে বাংলাদেশে কি এই চিকিৎসাগুলো হয়,
বাংলাদেশি ডক্টরকে এখনো পারেন, বাট আমরা Hopefully বলছি না এগুলো সেই হচ্ছে চিন্তা এবং আমরা ভাবনাটা পাচ্ছি। চেঞ্জ হবে যখন আরো বেশি মানুষ জানবে আপনাদের কাজের সম্পর্কে। সো নিউরোসার্জন হিসেবে নিশ্চয়ই আপনাদেরকে অনেক অ্যাকিউট ইমার্জেন্সি হ্যান্ডেল করতে হয়। আপনি যেগুলো বলেছেন বেশিরভাগই একটা ক্রনিক ডিজিজ Chronic হতে পারে, বা disease। স্ট্রোক হলে অনেক সময় সেটা অ্যাকিউট হতে পারে, ক্রনিক হতে পারে। কিন্তু আমরা দেখি যে প্রায় একটা ট্রমার পেশেন্ট আসলো বা কেউ পড়ে গিয়েছে, অজ্ঞান হয়ে গেছে, সো এটার সাথে আসলে নিউরোসার্জারির রিলেশনটা কিরকম? ট্রমা তো আমাদের দেশে বাস্তবে খুবই কমন। আমাদের দেশে রেগুলার রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হচ্ছে, আমাদের যে লাইফস্টাইল তার কারণে বিভিন্ন সময় মানুষজন আঘাতপ্রাপ্ত হচ্ছে। সেটা কিছু ক্ষেত্রে মস্তিষ্ক আক্রান্ত হয়, কিছু ক্ষেত্রে আমাদের মেরুদণ্ড আক্রান্ত হয়। তো হেড ইনজুরি যেটা, এটা তো আমাদের দেশের বাস্তবতায় খুবই কমন। আমাদের নিউরোসায়েন্সে আমরা প্রতিদিন অনেক হেড ইনজুরি রোগীকে আমাদের ডিল করতে হচ্ছে। ঢাকা মেডিকেল বা যেগুলো টার্সিয়ারি মেডিকেল সেন্টার আছে, সেখানে প্রচুর আমরা হেড ইনজুরি রোগী আমরা পাচ্ছি। জি। হেড ইনজুরি বিভিন্ন ধরনের হয়। এক হচ্ছে যে আরটিএ সবচেয়ে কমন কারণ, তারপর আমাদের যে সামাজিক যে বাস্তবতা আছে, আমাদের যে কেউ হয়তো লাইফস্টাইল পড়ে আছে, গেল, ফল হ্যাঁ, ফ্রম হ্যাঁ, হাইট, বিভিন্ন কারণে হচ্ছে। বিভিন্ন কারণে জি, হেড এই ধরনের ইনজুরি হচ্ছে। ইমার্জেন্সিগুলোতে আসলে আমাদের দেশে তো যে সিপিআর এর যে সিস্টেম বা একটা অ্যাকিউট ইমার্জেন্সি ম্যানেজ করার জন্য সাধারণ মানুষের যে একটা হেল্প লাগে ইনস্ট্যান্ট ওই টাইমটাতে, সেটা সম্পর্কে সচেতন করার জন্য দর্শককে কিছু বলতে চান কিনা? কেউ হয়তো পড়ে গেল বা আঘাতপ্রাপ্ত হলো, আশেপাশের মানুষজন ওই সময়টায় রোগীকে হেল্প করার জন্য কি করতে পারেন বা কি করা উচিত যতক্ষণ পর্যন্ত এটা মেডিকেল বেসিক্যালি হেল্প আমরা আসছে? জাস্ট বলি যে এবিসি, তিনটা কথা, যে যখন একটা মানুষ আঘাত পেয়েছে, আপনার মনে হচ্ছে যে না, মানুষটাকে এখন রিসাসিটেট করতে হবে, তো প্রথমে হচ্ছে আপনাকে এয়ারওয়েটা ঠিক করতে হবে, যে তার মুখের মধ্যে কোনো লালা জমে আছে কিনা বা রক্ত জমে আছে কিনা, তার শ্বাসনালীটাকে আপনি করেন। সেটা আপনি ম্যানুয়ালিও করতে পারেন, যে মুখে কোনো রক্ত জমে আছে, লালা জমে আছে, আপনি আঙুল দিয়ে এটা পরিষ্কার করে ফেলেন। তারপর হচ্ছে যে তার ব্রিদিংটাকে আপনি এনশিওর করেন। লাস্ট যেটা সার্কুলেশন যেটা আছে, যদি আপনার কাছে মনে হয় যে না, আঘাতের ফলে তার অনেক রক্তক্ষরণ হয়েছে বা তার রক্তচাপ কমে গিয়েছে, আপনি তার পালসটা একটু ধরে দেখেন। যদি মনে হয় যে না, পালসের প্রেশারটা একটু কম বা পালসের হারটা একটু বেশি, তখন আপনি আপনার একদম, এটা গ্রামের প্রত্যন্ত অঞ্চলে তো আমরা এখন একটু ফ্লুইডের ব্যবস্থা করতে পারি। তারপর হচ্ছে যে পেশেন্টের যে ট্রান্সপোর্টেশন, এটা খুবই ইম্পর্টেন্ট। বিশেষ করে মেরুদণ্ডের যে আঘাতগুলো আছে, সেখানে ট্রান্সপোর্টটা খুব বেশি ইম্পর্টেন্ট। আমরা বলি যে লগ রোল সিস্টেম, রোগীকে আমরা ট্রান্সপোর্ট করছি খুব এলোমেলোভাবে। নির্দিষ্ট একটা আছে, রোগীকে মানে আপনি শক্ত একটা পাতের একটা মধ্যে কাঠের নিয়ে, জি। তক্তার উপর বা একটা কাঠের বেঞ্চের উপরে রাখেন, তারপর হচ্ছে আপনি রোগীটাকে শিফট করেন। আমরা কি করছি যে রোগীটাকে 3-4 জন ধরে আমাদের মতো করে আমরা তার ট্রান্সপোর্টের ব্যবস্থা করছি, কিন্তু না, এটা হয় কি, তার ক্ষতি আরও বেড়ে যায়। তার যে ড্যামেজ হয়েছে সেই ড্যামেজটাকে সে আরও অ্যাগ্রাভেট করছে। সো কী করতে হবে, তাকে অবশ্যই একটা শক্ত জিনিসের উপর তাকে আগে শুয়ে দিতে হবে, তারপর তার যে জিনিসগুলো বললাম এগুলোকে কনফার্ম করতে হবে, দেন হচ্ছে তাকে আপনি ট্রান্সপোর্ট করেন। ট্রান্সপোর্ট করে যে নির্দিষ্ট সেন্টারগুলো আছে, সেটা উপজেলায় এখন এই চিকিৎসা কিছুটা হচ্ছে, জেলা শহরে হচ্ছে, তারা না পারলে আমাদের বিভাগীয় শহরগুলোতে পাঠিয়ে দিচ্ছে। তো ইনিশিয়াল ম্যানেজমেন্ট এবং সাবসিকুয়েন্ট যে রেফারেল সিস্টেমটা আছে, এটাকে আর একটু আমরা যদি মোটিভেট করতে পারি, তাহলে এই রোগীগুলোকে আমরা আরও ভালো সেবা দিতে পারবো। অবশ্যই। এবং সহজ কথায় যদি আমরা বলি, যেখানে আঘাত পাচ্ছেন তাকে প্রথমে একটা শক্ত জায়গায় রেখে স্ট্রেট করে নিয়ে, তারপর তার যেটা বললেন একটু মুখটা পরিষ্কার করে দিয়ে, আর যাতে আশেপাশে অনেক মানুষ ভিড় না করে থাকে সেটাও খেয়াল রাখা, কোথাও Exactly. ব্লিডিং থাকলে সেটা যাতে সেটা আমরা একটু secure উপরের দিকে বন্ধ করে দিই, যাতে Exactly. ব্লিডিংটা অনেক বেশি না হয়। Exactly. অ্যাটলিস্ট মিনিমাম এই জিনিসগুলো আশেপাশের মানুষজন যাতে করে। Exactly. জি, অনেক ধন্যবাদ। স্যার, আপনার কাছে অ্যাকিউট কিডনি ইনজুরি নিয়ে জিজ্ঞেস করছিলাম। আপনি বলছিলেন যে অ্যাডাল্ট মানুষ যারা আছেন বা এল্ডারলি যারা আছেন, তাদের ক্ষেত্রে হয়তো ওষুধ খেলে এইটার ইফেক্টটা বেড়ে যাচ্ছে, বা হয়তো যারা হাইড্রেশন প্রপারলি মেনটেন করছে না। সো ওভারঅল কিছু উপসর্গ কি মানুষ বুঝতে পারে কিনা, কোনো উপায় আছে কিনা টেস্ট ছাড়া বোঝার অ্যাকিউট কিডনি ইনজুরি, এবং সেটার সচেতনতার জন্য মানুষকে আপনি যেরকম কিছু অ্যাডভাইস দিয়েছেন আর কিছু বলতে চান কিনা? না, যেটা হলো যে আপনার অ্যাকিউট কিডনি হলো যখনই আপনার পেশাব কমে যাবে, তখনই বুঝতে হবে যে সামথিং ইজ রং। তাহলে সেটা সবার আগে খেয়াল করতে সবার হবে। ক্ষেত্রে accurate, এটা জি। অ্যাডাল্ট হোক, বাচ্চা হোক, সব ক্ষেত্রে পেশাব যদি কমে যায়, পেশাব ধীরে ধীরে কমে যাচ্ছে অথবা পেশাব বন্ধ হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু এই ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে কম, বা অ্যাডাল্ট ক্ষেত্রে পেশাব বন্ধ হয়ে যাওয়া আবার আরেকটা জিনিস। একটা হলো পেশাব তৈরি হচ্ছে না, এটা কিডনির কাজ, আরেকটা হলো পেশাব বের হচ্ছে না, এটাকে বলে ডিটেনশন। অর্থাৎ দুইটা কিডনি, পেশাব তৈরি হলো কিডনিতে, মূত্রনালী, তারপরে মূত্রথলি, তারপরে পেশাবের রাস্তা। এখন এই যে রাস্তাটা, এই মূত্রথলির পরে অ্যাডাল্টদের যেটা হয়, অনেক সময় প্রোস্টেটের জন্য রিটেনশন হয়। শুধু প্রোস্টেটের জন্য রিটেনশন, অনেক সময় ক্লট অথবা পাথর যদি ফাইনাল রাস্তা, সরু রাস্তা, ইউরেথ্রা এখানে ব্লক হয়ে যায়, তখন কিন্তু পেশাব তৈরি হচ্ছে, পেশাব আসে কিন্তু পেশাব বের হতে পারছে না, সেটাকে বলে রিটেনশন। রিটেনশন হলে যেটা হবে,
তলপেটটা ফুলে যাবে, হাত দিলেই বোঝা যাবে পেটটা ফুলে গেছে, এবং সেই ক্ষেত্রে আপনি বুঝতে হবে যে পেশাবটা বের হচ্ছে না। সেটা ভেরি ইজি, যেটা যারা পারবে তারা ক্যাথেটার করে পেশাবটা ফেলে দেবে, সেটা এক জিনিস। আর অ্যাকিউট কিডনি ইনজুরি বা অ্যাকিউট কিডনি তৈরিই করছে না, মানে পেশাবই তৈরি হচ্ছে না, কাজে এখানে তখন পেশাব মানে সো দুইটাকে ডিফারেন্সিয়েট করতে হবে যে আমার পেশাব। আমি যেটা বলবো যে আপনার পেশাব যদি কমে যায় ধীরে ধীরে, আপনি তখনই বুঝবেন যে একটা কিডনির সামথিং রং। একদিন, 2 দিন, 3 দিন পেশাব ধীরে ধীরে কমে যাচ্ছে, আপনার রুগীটাও কোনো প্রিডিসপোজিং ফ্যাক্টর আছে, অর্থাৎ তার ডায়রিয়া ভমিটিং হচ্ছিল, অথবা সে কি জানি বলে ডিহাইড্রেশন ছিল, পানি খায়নি, অথবা ওষুধ খাচ্ছেন, পানি বেশি খাচ্ছেন না, অথবা তার প্রি এক্সিস্টিং কোনো কিডনি ডিজিজ আছে, তখন আপনার বুঝতে হবে যে আপনার কিডনি অ্যাকুট কিডনি ইনজুরি। সেটা অনেকভাবেই হতে পারে, ড্রাগসে হতে পারে, ডিহাইড্রেশন হতে পারে, যেটা মানে এই আমরা বললাম। পরিস্থিতিগুলো যারা পড়েছেন তাদের যদি ইউরিন প্রোডাকশনটা কমে যায় তাদের এটা হ্যাঁ, খেয়াল আপনি রাখতে বলবেন হবে। আপনার প্রথমে পেশাব যদি কমে যায়, বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চারা তো বলতে পারবে না, তো দেখতে হবে যে পেশাব করছে কিনা। পেশাব তার মেজারমেন্ট করে না, ওয়েটিং মানে বেড ওয়েটিং হচ্ছে কিনা, পেশাব হচ্ছে না, পানি খাওয়াচ্ছে, পেশাব হচ্ছে না, তখনই বুঝতে হবে। বা তার একটু ডায়রিয়া হয়েছিল, একটু জ্বর আছে, একটু ভমিটিং হচ্ছে, হ্যাঁ, এরকম ক্ষেত্রে তখনই বুঝতে হবে যে কিছু একটা প্রবলেম। আমার মনে হয় তখনই লোকাল স্বাস্থ্যকেন্দ্র যেটা আছে, উপজেলা স্বাস্থ্যকেন্দ্র, সেখানে নিয়ে গেলে ওনারা তখন ডিটেক্ট করতে পারে। এরপরে যেটা আমরা করি, সাথে সাথে আমরা যে ক্রিয়াটিন লেভেলটা বেড়েছে কিনা সেটা দেখতে হবে, ক্রিয়াটিন ইউরিয়া লেভেল করব। তারপর অনেক সময় আমরা যেটা করি যে একটা এক্সরে করি কোনো পাথর আছে কিনা রাস্তা ব্লকের জন্য। তারপরে অ্যাকর্ডিং টু আমরা প্রথমে চেষ্টা করব তার ডিহাইড্রেশন তাহলে কারেকশন করে পেশাবটা হচ্ছে কিনা, উইল সি 24 আওয়ার্স ইউরিন আউটপুট, 24 ঘন্টায় পেশাব হচ্ছে কতটুকু। তারপরে যদি না হয়, ধীরে ধীরে ক্রিয়াটিন বাড়ছে, তখন আমাদের অন্য ধারা বা অন্য রিকোয়েস্ট, অনেক ক্ষেত্রে আমাদের ডায়ালিসিসও লাগে। সেই ডায়ালিসিস করলে এখন এখন যে কিডনি ইনজুরিটা হলো, এটা রিভার্সিবিলিটি অনেকগুলি ফ্যাক্টর উপরে নির্ভর করে। প্রথম ফ্যাক্টর হলো তার কি কারণে, যেমন আপনি যে সেপ্টিসেমিয়া বা যেটা রক্তে পোস্টমর্টম infection হেমোরেজ, যদি হয়। সেই ক্ষেত্রে যখন অ্যাকিউট রেনাল ফেলিওর হয় এবং যদি লেট আসে, দ্য রিকভারি রেট ইজ ভেরি ব্যাড এবং মর্টালি টু হাই ইভেন ইন দ্য বেস্ট সেন্টার অফ দ্য ওয়ার্ল্ড। দ্বিতীয়ত যদি ভমিটিং ডায়রিয়ার থেকে হয়, সেটা রিকভারি রেট আর্লি স্টেজে। একটা জিনিস বুঝতে হবে যে আপনি কখন আনছেন ট্রিটমেন্টের জন্য। আপনি প্রথমে 24 ঘন্টা 48 ঘন্টা কিডনি ইনজুরি কম থাকে, কিন্তু পরে কিডনি ইনজুরিকে পার্মানেন্ট ড্যামেজ হয়ে যায়, টিউবুলগুলি ড্যামেজ হয়ে যায়, তখন আর টিউবুল অ্যাবজর্ব করতে পারে না, কিডনির জিএফআর যেটা ফিল্টারেট হলেও কিন্তু অ্যাবজর্ব করতে পারে না। সেই ক্ষেত্রে টিউবুলগুলি ড্যামেজ হয়ে যায়, যদি হয়ে যায় 5-6 দিন পরে এই কিডনি রিকভারি করা মানে কামিং টু ব্যাক টু নর্মাল ইজ ভেরি ডিফিকাল্ট। সো অ্যানাদার ফ্যাক্টর সেক্ষেত্রে ডিউরেশন। timingটা খুব important। তারপর হলো যে কোথায় আপনি চিকিৎসা করছেন, ওয়েদার দের ইজ এ ফ্যাসিলিটি অ্যান্ড মানে নেফ্রোলজি দেখলো না কে দেখলো। এবং রিকভারির জন্য আমরা অনেক সময় ডায়ালিসিসও করি, এবং এই ডায়ালিসিসও আমরা দেখি পেশাব ডায়ালিসিস করার পরও আমরা দেখি যে ইউরিন আউটপুট হয় কিনা, সেটা আমরা 4 সপ্তাহ 3 সপ্তাহ ডায়ালিসিস করা অনেক সময় রিকভারি। সো রিভার্সিবিলিটি ইন অ্যাকিউট রেনাল ফেলিওর ডিপেন্ডস অন সেভারাল ফ্যাক্টর। একটা হলো সেটিং, আরেকটা হলো কজ, আরেকটা হলো ডিউরেশন, আরেকটা হলো ট্রিটমেন্ট হ্যান্ডলিং। সো এইগুলি ফ্যাক্টর উপরে নির্ভর করে রিভার্সিবিলিটি অ্যাকিউট রেনাল ফেলিওর। বাট অ্যাকিউট রেনাল ফেলিওর ইজ রিভার্টিং, এটা কমপ্লিটলি রিভার্সিবল করা যায়। বাট যেটা কম্পেয়ার টু ক্রনিক রেনাল ফেলিওর, যেটা ধীরে ধীরে ড্যামেজ হচ্ছে, সেটা তো আপনি কিছু করতে পারবেন না। অনেক সময় আমাদের কাছে, স্যার আপনি ওই রুগীর ক্রিয়াটিন 2 ছিল, এটা ভালো করে দিয়েছেন, আমাদের কেন পাচ্ছেন না? সেটা তো সেপারেট ইস্যু, উনি তো আর বুঝবেন না। অ্যাকিউট রেনাল ফেলিওর রিকভার মানে নর্মাল আসতে পারে, কিন্তু ক্রনিক কেস নর্মাল আসবে না, ওটা ধীরে 2, 3, 4, 5 বছর আস্তে 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 বাড়তে থাকবে। এখানে বোঝা খুব মুসিবত। তবে একটা জিনিস বোঝা যায়, আমরা বুঝতে পারি অ্যাকিউট রেনাল ফেলিওর কিডনি সাইজটা নর্মাল থাকে, একটা পয়েন্ট আর কি। আর ক্রনিক রেনাল ফেলিওর ধীরে ধীরে কিডনি ছোট হয়ে যায়। সেটা অ্যাকিউট রেনাল ফেলিওরে আপনার হিমোগ্লোবিন যেটা অ্যাকসেপ্ট, যদি ব্লিডিং না হয় হিমোগ্লোবিনটা প্রিজার্ভ থাকে। ক্রনিক রেনাল ফেলিওর হিমোগ্লোবিন ধীরে ধীরে কমে যায়, আপনারা জানেন। তারপরে আছে ক্যালসিয়াম ফসফেট, এগুলি টেস্ট করে কিন্তু আমরা বুঝতে পারি ওয়েদার নিবে। অনেক সময় মাঝামাঝি অবস্থায় থাকে, ইটস ভেরি ডিফিকাল্ট। কিডনি সাইজ ভালো, হিমোগ্লোবিনও প্রিজার্ভ, কিন্তু ধীরে ধীরে কিডনি ড্যামেজ হচ্ছে এবং কিডনিটা রিভার্সেবল করে না। আমরা তখন একটা সিচুয়েশনে পড়ি, রুগীকে বলবো যে আপনি এটা ভালো হবেন না, তখন আমরা অবজারভেশনে রাখি, যে আমরা কমেন্ট করি না, আমরা দেখি একটু ফলো আপে থাকেন তারপরে। সো দিট ইজ সামটাইমস ইজ ডিফিকাল্ট ওয়েদার দিস ইজ রিভার্সিবিলিটি, মানে অ্যাকিউট কিডনি ইনজুরি না ক্রনিক কিডনি এবং ইনজুরি। সেটা যদি রিভার্সিবল না হয় তখন সেটা আস্তে আস্তে ক্রনিক কিডনি ক্রনিক, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, সাম অফ দ্য অ্যাকিউট রেনাল ফেলিওর
গোস টু ইন দ্য ক্রনিক রিনাল ফেলোর, সব কিছু কিন্তু হয় না, ধীরে ধীরে ওইদিকে যায়। যেমন অ্যাকিউট গ্লোমেরুলাইটিস যেমন মানে মেজরিটি ভালো হয়ে যায়, কিন্তু ধীরে ধীরে কিছু আবার ক্রনিক গ্লোমেরুলাইটিসে, ক্রনিক গ্লোমেরুলাইটিস মানে ক্রনিক কিডনি ডিজিজ। তো এইগুলি কিছু কিছু আছে ফ্যাক্টর, এগুলি মানে আমরা দেখে অবজারভেশনে রাখি, তখন পার্টিকে বলি যে আমরা ওয়েট করেন, আমরা দেখি, তখন বলি। অনেকে জানতে চায় যে আমার কিডনিটা নর্মাল আসবে কিনা বা কি হচ্ছে আমার কিডনি, সবাই জানতে চায়। আমি অনেকগুলো ফ্যাক্টর উপর ডিপেন্ড করে যে কিভাবে রিকভার করছে। থ্যাংক ইউ ভাই, আপনার কাছেও সেই প্রশ্নটা একটু করতে চাই। আপনারাও তো অনেক অ্যাকিউট ইমার্জেন্সি ডিল করছেন, সো স্পেশালি যেগুলো অ্যাকিউট কন্ডিশনগুলো আপনাদের কাছে আসে, ট্রমাটা যদি আমরা বাদ দিয়ে স্ট্রোকের কথা যদি চিন্তা করে থাকি, সেক্ষেত্রে আসলে আমাদের দর্শকদের কি বলতে চান, যে কি কি উপসর্গগুলো তারা দেখে বুঝতে পারেন বা তাদের জন্য টাইমিংটা কতটুকু ইম্পর্টেন্ট আপনাদের কাছে তাড়াতাড়ি ট্রিটমেন্টের জন্য নিয়ে আসা? আচ্ছা, ধন্যবাদ। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ হচ্ছে যে আমাদের দেশে মানুষজন এখন জানতে পারছে যে স্ট্রোকের কী লক্ষণ। মানুষজন মাঝে মাঝে মিলিয়ে ফেলে যে ব্রেন স্ট্রোক, হার্ট স্ট্রোক, মানে এরকম মাঝে মাঝে বলে। দুইটা কিন্তু আলাদা রোগ। রোগের প্রথম লক্ষণ হচ্ছে যে সাধারণত কী হয়, যে রোগীর শরীরের একটা পাশ দুর্বল হতে পারে, কথা জড়তা আসতে পারে, রোগী অজ্ঞান হয়ে যেতে পারে, রোগীর বমি হতে পারে, মাথা ব্যথা হতে পারে। এখন স্ট্রোক কয় প্রকার আছে? মেইনলি দুই প্রকার। একটা হলো ইস্কেমিক স্ট্রোক, আর একটা হলো হেমোরেজিক স্ট্রোক। একটা হয় যে মানে রক্তনালী ফেটে যায় রক্তক্ষরণ হয়, সেটাকে আমরা বলি হেমোরেজিক স্ট্রোক। আর একটা আছে ইস্কেমিক স্ট্রোক। কী হয় এখানে, যে রক্তনালী কোনো কারণে ব্লক হয়ে যে রক্ত চলাচল কমে যায়, যে স্ট্রোকটা হয় সেটাকে বলা হচ্ছে ইস্কেমিক স্ট্রোক। এখন আমাদের দেশে স্যার আপনি জেনে খুশি হবেন যে ইস্কেমিক স্ট্রোক যেটা থ্রোম্বোলাইসিস, আমাদের নিউরোসায়েন্সে এটা সাম্প্রতিক সময়ে চালু হয়েছে, যেখানে আমরা বলছি যে গোল্ডেন আওয়ার। যদি 6 ঘন্টার মধ্যে এই রোগীটা আমাদের হসপিটালে আসে, তাহলে আমরা থ্রোম্বোলাইসিস চালু হয়েছে, যে কারণে রক্তনালীটা ব্লক হয়েছে, সেটা ক্লট হোক বা কোনো কোলেস্ট্রল ডিপোজিট হোক, তো ওইটাকে যদি আমরা সরিয়ে দিতে পারি থ্রোম্বোলাইসিস করে বা মেকানিক্যাল থ্রোম্বেক্টমি করে, তাহলে দেখা যায় রোগীর যে লং টাইম যে ডেফিসিট, রোগীর পক্ষাঘাতগ্রস্ত হয়ে যাওয়া, আজীবন মানে অচল হয়ে যাওয়া, বিছনায় পড়ে যাওয়া, ওইটা থেকে কিন্তু আমরা রোগীকে এখন বাঁচাতে পারছি, যদি রোগী সময় মতো হসপিটালে আসে। তো এইটার জন্য লক্ষণটা জানা খুব জরুরি। যদি কখনো রোগীর এমন হয় যে না আমার একটু একটা পাশে একটু দুর্বল দুর্বল লাগছে, বা মুখটা মনে হচ্ছে একটু বেঁকে যাচ্ছে, একটু কথা বলতে একটু কষ্ট হচ্ছে, আমরা এখন বলবো যে সময় নষ্ট না করে আপনি অবশ্যই টার্সিয়ারি যে সেন্টারগুলো আছে যেখানে এই ধরনের চিকিৎসা হচ্ছে, আপনারা চলে আসেন। তাতে কী হবে, যে আমরা যদি আর্লি চিকিৎসাটা শুরু করতে পারি, তাহলে পরবর্তী যে লং টার্ম একটা মানে ক্ষতি হওয়ার সম্ভাবনা, যদি আমরা টিস্যুগুলোকে ভায়াবল করে ফেলতে পারি, রক্ত চলাচল চালু করে দিতে পারি, তাহলে এখান থেকে অনেকখানি রোগীগুলোকে সেভ করা যায়, বা রোগীর লাইফস্টাইলটাকে অনেকখানি ইমপ্রুভ করে ফেলা যায়। আর যেটা হেমোরেজিক যে স্ট্রোকগুলো আছে, সেটা বিভিন্ন কারণে হয়। তো ওইটার জন্য হচ্ছে যে যদি সময় মতো ডক্টরের শরণাপন্ন হওয়া যায়, দেখা যায় অনেক ক্ষেত্রে রোগীকে সঠিক চিকিৎসার মাধ্যমে অনেকখানি সুস্থ করা সম্ভব। জি অবশ্যই, সেটা রক্তনালী ব্লক হয়ে হোক বা ব্লিডিং হয়ে হোক, টাইমিংটা আসলে খুব ইম্পর্টেন্ট। যত আর্লি আপনাদের কাছে আসছে তত রিকভারিগুলো ভালো হয়। সো যারা এই ধরনের উপসর্গগুলো ফেস করছেন, স্পেশালি যদি উইকনেস থাকে বা মুখ বাঁকা হয়ে যায়, কথা বলতে অসুবিধা হয়, চোখে দেখতে অনেকের অসুবিধা হতে পারে, এবং স্পেশালি আনকনসিয়াস যারা হয়ে যাচ্ছেন, তারা যাতে দ্রুত যেখানে নিউরোসার্জারি ডিপার্টমেন্ট আছে ওখানে এসে দেখা করেন। জি অনেক ধন্যবাদ। আমরা আবার আলোচনাগুলোতে ফেরত আসবো। দর্শক, আমরা একটা ছোট্ট বিরতিতে যেতে চাচ্ছি থাই বেবি ডায়াপার স্বাস্থ্য কথা অনুষ্ঠান থেকে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুধী দর্শক, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি থাই বেবি ডায়াপার স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এবং আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর শামীম আহমেদ এবং ডক্টর KM আতিকুল ইসলাম। স্যার, আপনার কাছে একটু, যেহেতু আজকে আমরা কিডনি ডিজিজ নিয়ে কথা বলছি, একটা খুব কমন কিডনি ডিজিজ হচ্ছে কিডনিতে স্টোন হওয়া বা কিডনিতে পাথর হওয়া। সো এই পাথর রিলেটেড রোগগুলো নিয়ে একটু আপনার কাছ থেকে জানতে চাই, সাথে দর্শকদের এই বিষয়ে সচেতন করার জন্য আপনি যাবেন। দেখেন, কিডনি একটা এমন একটা অর্গান যেখানে হলো আমাদের শরীরে খারাপ জিনিস বের হয়, এবং একটা ইউরিন একটা লিকুইড জিনিস। এখানে পাথর, ছোট পাথর থেকে এই ডিমের সাইজ পাথর বা স্ট্যাকহোল ক্যালকুলাস এত বড়, এবং ব্লাডারও হয়। কিভাবে থেকে হয়, কোথা থেকে হয়? স্যার, আমরা এই আলোচনায় যাওয়ার আগে আমাদের সাথে একজন দর্শক যুক্ত আছেন, ওনার প্রশ্নটা একটু নিয়ে নেই। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটা জানান। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ঢাকা থেকে জহুরুল হক বলছিলাম, বয়স 43। জি, আমার লেফট কিডনিতে মাইল্ড হাইড্রোনেফ্রোসিস আছে আলট্রাসোনোগ্রামে। ইয়েস।
পরে ইউরোগ্রাম দিয়েছে, ইউরোগ্রামে নর্মাল রেখেছে, তবে ইউরোলজিস্ট দেখে বললেন যে হ্যাঁ মাইল্ড, খুবই স্লাইট হাইড্রোনেফ্রোসিস আছে, কোনো স্টোন নাই। তো প্রফেসর শামীম আহমেদ স্যারের কাছে আমার পরামর্শ যে আমি কিভাবে কি লাইফ স্টাইল করবো, বা আমার কোনো বিধি নিষেধ আছে কিনা। ক্রিয়েটিনাইন 1 খুবই সুন্দর প্রশ্ন এবং খুবই বাস্তব ধর্মী, প্রায় এই জিনিসটা হয়। আমাকে একটা আলট্রাসোনোগ্রাম করতে হবে, সবাই একটা অ্যাডজেক্টিভ না, মাইল্ড হইতেও পারে, নাও হইতে পারে। বাইল্যাটারাল দিলে একটু অসুবিধা, যদি দেয় মডারেট গ্রস দেন ইট ইজ ডেফিনেটলি দেয়ার। মাইল্ড মিনে হলো কি, আমি বলি কিডনির পরে মূত্রনালী, এই মূত্রনালীর প্রথম অংশটা একটু ফানেল শেপ থাকে, এবং ফানেল শেপ থাকার জন্য এখানে যদি পানি একটু বেশি ফোলা থাকে তখন ওরা লেখে মাইল্ড হাইড্রোমেন পানি নেফ্রোসিস, মানে কিডনিতে মানে একটু ফুলে গেল। এখন সেটা হইতেও পারে রাস্ট অবস্ট্রাকশন না, উনি যেটা বলেন পাথরও নাই, মাইল্ড হাইড্রোনেফ্রোসিস, আপনার কোনো চিন্তা করতে হবে না, এটা থাকে। আপনি যদি আইভি করেন বা সিটি স্ক্যান করেন দেখবেন যে এটা নর্মাল লেগছে, কাজে ওনার এটা নিয়ে already ইউরোগ্রাম করা হয়েছে। হ্যাঁ, জি। এখন আপনি ওইটা নিয়ে চিন্তা করেন না, এটা জাস্ট একটু মাইল্ড একটা অ্যাডজেক্টিভ লাগানো হয়েছে। হাইড্রো মানে পানি, নেফ্রোসিস মানে কিডনিতে একটু ফোলা, এটা নিয়ে কোনো চিন্তা করেন না। ক্রিয়েটিন নর্মাল, এটা নিয়ে আপনি একদম ধরে নেন আপনার কিডনি মোর দেন 100% নর্মাল। নাও কামিং ব্যাক টু মাই স্টোন, জি, ওনার যেটা প্রশ্ন ছিল আসলে এরকম যারা ফেস করছেন তাদের কোনো আলাদা কোনো যত্নের দরকার আছে কিনা, বা আপনার দিক থেকে কোনো পরামর্শ? লাইফস্টাইল নিয়ে কোনো কিছু করতে হবে না, লাইফ কোনো কিছুই করতে হবে না। আপনি নর্মাল লাইফ স্টাইল করেন, পানিটা খান, 2 থেকে 2.5 লিটার পানি খান, যাতে ইউরিন আউটপুটটা ভালো থাকে, আপনার কিডনিটা ভালো থাকে। এখন আমরা আসি যেটা আপনি স্টোনের কথা বললেন, এই যে স্টোনটাই তৈরি হয় কিন্তু ইউরিনের কম্পোজিশন থেকে, অর্থাৎ ব্লাডে আপনার কম্পোজিশন আছে, সেটা ফিল্টার হবে, ফিল্টারে কিডনিতে যখন ফিল্টার হবে তখন ওই জায়গায় এই প্রিসিপিয়েন্টগুলি জমা হয়। তাহলে কী জিনিস, ফ্যাক্টর কী কী? একটা হলো মেটাবলিক ফ্যাক্টর আর একটা এনভায়রনমেন্ট ফ্যাক্টর। অনেক সময় জেনেটিক ফ্যাক্টর বলে, বাপের আছে ছেলের হচ্ছে, আচ্ছা সৌদি আরবে গেলে স্টোন হয়, তাহলে এনভায়রনমেন্ট ফ্যাক্টর আর জেনেটিক ফ্যাক্টরও একটা গেল। এখন মেটাবলিক ফ্যাক্টর কি? প্রথম কম্পোজিশন হলো ক্যালসিয়াম, হাইপার ক্যালসিউরিয়া, হাইপার ইউরিসিমিয়া, হাইপার অক্সিলিউরিয়া, অ্যান্ড শুধু সাইট্রেটটা যদি বেশি থাকে ওইটা। সো এই ফ্যাক্টরগুলি যদি থাকবে, এগুলি ব্লাডের থেকে এই কিডনি ফিল্টার হয়ে ওখানে জমা হবে, আস্তে ছোট ছোট জমা হবে, তারপর বড় হবে, এবং ধীরে ধীরে এত বড় হয়, সুপার স্যাচুরেশন হয়ে যায়, তখন আস্তে আস্তে এগুলি বড় হইতে থাকে। এখন পাথর থাকলে যে ভয় পাইতে হবে এমন না, ছোট ছোট পাথর থাকতে পারে, কিডনিতে কোনো ক্ষতি করছে না, আপনার কিচ্ছু করার দরকার নাই। যদি পাথর কোনো সময়, কিন্তু পাথর অনেক সময় স্যার আমার একটা ছোট্ট প্রচণ্ড ব্যথা, আসলে পাথর থেকে কিডনিতে ব্যথা করে না। পাথর তখনই ব্যথা করবে যখন ওই পাথরটা মূত্রনালীতে আসবে, রাস্তাটা ব্লক করবে, করার পরে ওখানে ডাইলেক্ট হবে, সিভিয়ার পেইন, এটা বলে রেনাল কলিং, এবং এই পেইন এইদিকে যদি ডাইন দিকে থাকে এদিকে হবে, আর রেডিয়েশন হবে টুয়ার্ডস দ্য প্রাইভেট পার্টস। অ্যান্ড ক্লাসিক্যাল হিস্ট্রি 1 ঘন্টা 2 ঘন্টা প্রচণ্ড ব্যথা থাকবে, সোয়েটিং হবে, ছটফট করবে, আবার ভালো হয়ে যাবে, 2-3 দিন ভালো, 5 দিন 7 দিন অথবা 6 মাস আবার হলো। তখন এই হিস্ট্রি দেখে আমরা ধরতে পারি যে এটা একটা স্টোন, যেটা কিডনি, অথবা কিডনিতে স্টোনটা নিচে আসছে, আইসা এই মূত্রনালী যখন মূত্রথলিতে ঢুকে ওই জায়গায় একটা স্পিন্টার আছে, মানে ওই জায়গায় আটকে গেছে, ওইখানে তখন তীব্র ব্যথা হয়, তখন বিদেশ থেকে চলে আসে, এখান থেকে আসলে পরে আমরা যেটা দেখি, প্রথমে প্লেন এক্সরেতে পাথর, এত ছোট পাথর বা আলট্রাসোনোগ্রামে রেজুলেশন ভালো হয় না, ইউজুয়ালি ভেরি স্মল স্টোন ইজ মিসড বাই আলট্রাসোনোগ্রাম, মিসড বাই প্লেন এক্সরে, এবং সব কিছু রেডিও অপাক না, রেডিও যেটা আছে রেডিও অপাক যে থাকে সেটা দেখা যাবে। তখন আমরা যেটা গোল্ড স্ট্যান্ডার্ড এখন সিটি স্ক্যান, নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান করলে সাদা পাথর সুন্দর দেখা যায়। এখন পাথর থাকলে কি চিকিৎসা করতে হবে? পাথর যদি বিভিন্ন জায়গায়, যেটা বললাম যে ছোট পাথর আমাদের কিছু করার দরকার নেই, পাথর যদি বড় থাকে, রাস্তা ব্লক করে, পেশাবের সাথে রক্ত যাচ্ছে, তখনই এটা চিকিৎসা করতে হবে। এখন মডার্ন ট্রিটমেন্ট ইজ দেয়ার আর লট অফ ট্রিটমেন্ট। পিসিএনএল মানে আপনি ছিদ্রি করে পাথর ভাঙিয়ে নিয়ে আসতে পারেন কিডনির থেকে। নিচে যদি থাকে তাহলে পেশাবের রাস্তা দিয়ে এটা লিথোট্রিপসি করে বের করে দিবে, তারপর একটা তার লাগিয়ে রাখে, তারপরে সো দেয়ার ইজ মডার্ন ট্রিটমেন্ট অ্যাজ ইউ সি দ্যাট, এখন অনেক অ্যাডভান্স হয়ে গেছে। এখন শুধু পাথর বাইর করে দিলেন, স্ট্যাটিস্টিক্স কি, 5 বছর পরে 50% টোন রিকভার করবে, এবং 10 বছর পরে 75%। তাহলে কি ওই রোগীটা বাইরে চলে গেছে, আবার আসলাম, স্যার কি অপারেশন করলেন? সেই ক্ষেত্রে এই যে প্রসেসটা, যেই প্রসেসে হয়, যে মেটাবলিক ফ্যাক্টর, সেটা হলো মেডিকেল ট্রিটমেন্ট। ইভেন আপনার রিমুভ অর ক্রাশিং অফ দ্য, এখন তো ক্রাশ করা হয় না, ভেঙে নিয়ে আনা হয়, তাহলে আপনার প্রোফাইলিকটিভ ট্রিটমেন্টের দরকার, যে আপনার ক্যালসিয়াম বেশি, অক্সালেট বেশি, বা ইউরিক অ্যাসিড বেশি, সেইগুলি
কোন খাবারে আছে এবং সেইগুলি প্রিভেনশন করার জন্য অথবা কোনো মেটাবলিক ডিসঅর্ডার আছে কিনা সেইগুলি কিন্তু মেটাবলিক চেক আপ করে ওইটার ভিতরে ট্রিটমেন্ট দিলে রিকার হবে না, এবং রিকার হয় মানে আবার আপনার প্রবলেম, আবার আপনার এই জিনিসের তার মানে শুধু স্টোনটা বের করে ফেললে না, সেটার প্রিসিপিটেন্ট ফ্যাক্টরগুলো কন্ট্রোল করতে হবে এবং সেটার ফলোআপেও থাকতে আরেকটা হবে। জিনিস, একটা হলো যে স্টোন থাকলে এই যে সুপার সেসেশন হয়, এটা যদি ডাইলুট করতে হয় পানি বেশি খেতে হবে, তাহলে সুপার সেসেশনটা কমে যাবে এবং ডাইলুশন হবে। এবং কিডনি স্টোন ডিজিজ ভেরি ব্রদারসাম প্রবলেম ইন আওয়ার নট আমাদের দেশে জি অবশ্যই। এবং আপনি যেটা বলেছেন যে শুধু ট্রিটমেন্টের অপারেশনই শেষ না, সাথে তাকে যাতে রেগুলার Medical চেকআপে treatment, থাকে এবং providing যেটা বলে treatment। রোগগুলো যদি থাকে সেগুলোর ক্ষেত্রে মেডিকেল ট্রিটমেন্ট নেওয়াটা অনেক ইম্পর্টেন্ট। অনেক ধন্যবাদ। ডক্টর আতিকুল, আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি, যারা স্ট্রোকের রোগীরা আছেন তাদের ক্ষেত্রে আপনারা হয়তো সার্জারি করার পর একটা লং টাইম তাদের একটা ট্রিটমেন্টের দরকার হয়, একটা রিহ্যাবিলিটেশনের দরকার হয়, একটা সাপোর্টের দরকার হয়। সো যারা আসলে ওনাদের টেক কেয়ার করছেন তাদের জন্য আপনার কোনো অ্যাডভাইস আছে কিনা, কিভাবে এই রোগীদেরকে ভালো রাখতে পারেন? এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ স্ট্রোক চিকিৎসা বেসিক্যালি আমরা বলি যে কম্প্রিহেন্সিভ ট্রিটমেন্ট। এটা শুধু চিকিৎসকের পক্ষে, শুধু ফিজিওথেরাপিস্টের পক্ষে, কারো একার পক্ষে চিকিৎসা সম্পন্ন করা পসিবল না। স্ট্রোকের বেসিক্যালি যে সারা জীবনের একটা চিকিৎসা, তো এটার যেমন ডক্টরের যেমন ভূমিকা আছে, ফিজিওথেরাপিস্টের ভূমিকা আছে, এবং রোগীর আত্মীয় স্বজন যারা আছে তাদেরও অনেক বড় ভূমিকা আছে। জি। তো সবাই যদি ভূমিকাগুলো যথাযথ পালন করতে পারে তাহলে দেখা যায় যে স্ট্রোকের রোগীগুলোকে ভালো রাখা সম্ভব। কী করতে হবে? ধরেন আমরা আমাদের চিকিৎসার পার্টটা দিয়ে দিলাম, তারপর আমরা কী করি যে ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হতে বলি। তো অন্যত বেসিক্যালি ধরেন 10 মিনিট, 20 মিনিট বা 30 মিনিট রোগীটাকে ওরা দেখিয়ে দেয় যে কীভাবে তার ব্যায়ামগুলো করতে হচ্ছে। তো আমরা বলে দিই যে এই ব্যায়ামগুলো আপনারা অবশ্যই বাসায় নিয়ে আপনারা শিখে নেবেন। বাসায় নিয়ে আপনারা মিনিমাম দিনে 3 থেকে 4 ঘন্টা ব্যায়ামগুলো করান। শরীরের যে পাশটা দুর্বল হয়েছে সেই পাশের মাসেলগুলোকে আপনারা অ্যাক্টিভ রাখেন। তারপর হচ্ছে রোগীকে এপাশ ওপাশ করা, যাতে পিঠে ঘা না হয়ে যায়। তারপর হচ্ছে রোগীকে কীভাবে, মানে যদি রোগী মুখে খেতে না পারে, অনেক সময় রোগীর নাকে নল দিয়ে রোগীকে মানে খাওয়াতে হয়, সেক্ষেত্রে খাওয়ানোর কিছু নির্দিষ্ট নিয়ম আছে যে রোগীটাকে অবশ্যই আপনি বসিয়ে নেবেন, বসানো অবস্থায় নাকে নল দিয়ে খাওয়াতে হবে। তারপর আমরা বলি যে মিনিমাম 20টা মিনিট বসিয়ে রাখতে হবে, তারপর আপনি রোগীকে শোয়াতে পারেন। এসব রোগীদের দেখা যায় যে স্বাভাবিক যে মুখে যে সিক্রেশনটা আছে সেটাতে বের করতে কষ্ট হয়, তো ওইটা বের করার কিছু পদ্ধতি আছে, সেগুলো আমরা রোগীগুলোকে মানে রোগীর আত্মীয়স্বজনকে শিখিয়ে দিই যে কীভাবে এটা বের করতে হয়। একটা ন্যাকড়া দিয়ে হোক বা মানে পিঠে চাপড় দিয়ে হোক, বা যে প্রক্রিয়াগুলো আছে সেটা আমরা শিখিয়ে দিই। বেসিক্যালি ডক্টর এবং ফিজিওথেরাপিস্টে যে আমাদের কাছে মনে হয় যে এখন রোগীর যারা আপনজন আছে, যারা তার রেগুলার কেয়ার গিভার, তাদের ভূমিকাটা অনেকাংশে আর বেশি। কেন? কারণ এটা একটা ডেইলি লাইফের মতো। তাকে প্রতিদিন তাকে ব্যায়াম করাতে হবে, প্রতিদিন তাকে নার্সিং কেয়ার করতে হবে, প্রতিদিন তার খাবারের যত্ন নিতে হবে। অবশ্যই। করলে হবে কি এই রোগীটা দীর্ঘমেয়াদী ভালো থাকবে। আমাদের কাছে স্যার রোগীরা প্রায়ই আসে যে মানে স্ট্রোকের রোগী এক পাশ মানে অচল হয়ে গিয়েছে, বলে তীব্র ব্যথা, গিরায় গিরায় ব্যথা, রোগীর অনেক ব্যথায় কষ্ট হচ্ছে। তখন আমরা জিজ্ঞেস করি যে রোগীকে আপনারা সেখানে ব্যায়ামগুলো করেছিলেন? স্যার শুরু করেছিলাম, পরে বাদ দিয়ে দিয়েছি যেহেতু উন্নতি হয় না। তো এটা একটা মানে বড় ধরনের আমাদের একটা মানে অ্যাওয়ারনেসের ঘাটতি আছে। তো এখানে যেটা করতে হয় যে রোগীকে ডেইলি যে টেক কেয়ারটা আছে, ডেইলি যে এক্সারসাইজটা আছে সেটা আপনি কন্টিনিউ করতে থাকেন। রোগীদের ইমপ্রুভমেন্টের বেস্ট সময় হচ্ছে 3 থেকে 6 মাস, কিন্তু 2 বছর বয়স মানে 2 বছর পর্যন্ত এইসব রোগীদের উন্নতি হতে থাকে। সো আপনি যদি ধৈর্য ধরে ব্যায়ামগুলো চালিয়ে যেতে থাকেন, আপনার মনে হবে যে কোনো উন্নতি হচ্ছে না, কিন্তু দেখবেন যে একটা পর্যায়ে যারা স্লো প্রোগ্রেসিং থাকে, স্লো প্রোগ্রেসিং থাকে, বাট যদি কনসিস্টেন্টলি এই ব্যায়ামগুলো বা নিয়মগুলো মানা যায়, আমরা অনেক রোগী পেয়েছি যে মানে ব্যায়াম করেছে, তারপর আমাদের কথাগুলো মেনেছে, পুরো বিছনায় পড়া রোগী আমাদের কাছে হেঁটে এসেছে বা একটা সাপোর্ট নিয়ে আমাদের কাছে চলে এসেছে। জি। তো এখানে বেসিক্যালি ধৈর্য হারা হওয়া যাবে না। ধৈর্য ধরে মানে স্ট্রোকের যে পক্ষাঘাতগ্রস্ত যে রোগীগুলো আছে তাদের চিকিৎসা চালিয়ে যেতে হবে। অনেকাংশে রোগীকে তার স্বাভাবিক জীবনে বা অন্তত সে মানে নিজের কাজগুলো নিজে করতে পারবে এই পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব যদি আমরা সবাই একসাথে কাজ করি। সোশ্যাল বার্ডেনটা অনেকখানি কমে যায়। অবশ্যই। আমরা আসলে অনুষ্ঠানের একদমই শেষের দিকে চলে এসেছি। আপনার কাছ থেকে আপনি বলছিলেন যে আপনারা যেরকম ব্রেনের রোগীদেরকে দেখছেন, সাথে স্পাইনের রোগী যারা আছেন তাদেরকেও দেখছেন। সো স্পাইনের রোগীদের আমরা অফকোর্স সবসময় পেশেন্টদেরকে পেয়ে থাকি যারা লোয়ার ব্যাক পেন নিয়ে অনেক বেশি কমপ্লেন নিয়ে আসেন, যারা একটা পার্ট হতে পারে পিএলআইটি বা মাসলের কোনো পেইন অথবা বোন পেইন। সো যাদের এরকম লো ব্যাক পেইনে ভুগছেন তাদেরকে ভালো রাখার জন্য আপনার কোনো অ্যাডভাইস আছে কিনা? অনেক বেশি আলোচনার সুযোগ নেই, ছোট করে যদি একটু বলতেন। মানে আমাদের ডেইলি লাইফে সবচেয়ে বেশি যে রোগীগুলো পাই আমরা, সেটা হচ্ছে লো ব্যাক পেইন। মানে বাংলাদেশের মানুষ লো ব্যাক পেইন নেই এরকম মানুষের সংখ্যা খুব কম। এদের জন্য বেসিক কিছু অ্যাডভাইস আছে যে লো ব্যাক পেইন, তো আপনার লাইফস্টাইলটা আমরা মডিফাই করতে বলি, যে আপনি যে কাজই করেন না কেন, যে মানে ওজন তোলার কিছু নিয়ম আছে, যে আপনি দাঁড়িয়ে ভারী ওজন তুলবেন না, আপনার যদি ওভারওয়েট হয় আপনি ওজনটা ধীরে ধীরে কমিয়ে ফেলেন।
আপনি যদি মানে বসা টয়লেট ইউজ করেন সেক্ষেত্রে আপনি মানে কমোডটা ইউজ করেন। আপনি যদি দেখেন যে নামাজে সিজদা দিতে গেলে কষ্ট হয়, আপনি চেয়ারে বসে নামাজ পড়েন। তো এই মানে নিয়ে ওজন এবং পশ্চার এই দুইটার খুব মানে সম্পর্ক আছে। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। বিশেষ করে আমাদের দেশে যারা মায়েরা আছেন, যারা গ্রামগঞ্জে থাকেন, গ্রামে কাজ করেন, তারা দেখা যায় রান্না করছেন সারাদিন নিচু একটা টুলে বসে। তো এইটা বেসিক্যালি কারেক্ট পোস্টার হলো না। তাকে কি করতে হবে, অবশ্যই একটা মোড়ায় বা একটা উঁচু টুলে বসে রান্না বান্না করতে হবে। তাদেরকে প্রায় ভারী কাজ করতে হয়। আমরা অনেক কথা বলার পরে তারা এইটা থেকে দূরে রাখতে পারি না। ভারী কাজ তারা করলেও ওজন তোলার কিছু নিয়ম আছে বা এটা চলাফেরার কিছু নিয়ম আছে। এটা মানলে দেখা যায় যে মানে কোমর ব্যথা থেকে অনেকখানি বেঁচে থাকা যায়। আবার যদি দেখা যায় না কোমর ব্যথার সাথে তার ব্যথা পায়ের দিকে নামছে, পায়ের দিকে রেডিয়েট করছে, সেটা আরও দুশ্চিন্তার বিষয়। সেটা অনেক সময় দেখা যায় কোমরের যে ডিস্কগুলো থাকে, ডিস্কগুলো সরে যে পিএলআইডির সমস্যা হতে পারে। তো এই কোমর ব্যথা বা পিএলআইডি যেটাই হোক, আমরা বলি যে লাইফস্টাইল বা মেডিকেশনের মাধ্যমে ৮০ থেকে ৮৫% রোগীকে সুস্থ করা সম্ভব। জি। কিন্তু অনেকাংশে আমরা এই লাইফস্টাইলটাকে মানতে পারছি না। বাট আমরা বারবার জোর দিচ্ছি যে আপনি আপনার লাইফস্টাইল মডিফাই করেন, আপনি আপনার নিয়মগুলো মানেন। যে নিয়মগুলো আমরা বারবার বলছি যে আপনার বসা, হাঁটা চলা, দাঁড়ানো, ওজন তোলা, তারপর আপনার বাড়তি ওজন থাকলে সেটাকে করা, শরীরে রোদ লাগানো, বা যেসব খাবারে ক্যালসিয়াম আছে সেই ক্যালসিয়ামযুক্ত খাবারগুলো খাওয়া, এগুলো খেলে অনেকাংশেই সুস্থ থাকা যায়। এবং যারা অনেক লম্বা সময় কাজ করছেন তাদেরকে আমরা সবসময় অ্যাডভাইস করি একটু ব্রেক নিয়ে তারপর আবার Exactly, কাজগুলোতে ব্যাক কর। সহজ কথায় আসলে নিয়মগুলোর প্রতি গুরুত্ব দেওয়াটা নিয়মগুলো অনেক মানা ইম্পর্টেন্ট, খুব কারণ আমরা যত মেডিসিন দিই বা সার্জারি করি, আমরা যদি নিয়মগুলো না মানি রোগগুলো কিন্তু না মানলে বারবার ব্যাক করে দীর্ঘমেয়াদী বা সুস্থ কষ্ট থাকা সম্ভব না, জি। দীর্ঘমেয়াদী সুস্থ থাকা তো সম্ভব সেক্ষেত্রে ওই বিষয়গুলো যাতে একটু সবাই খেয়াল রাখে। অবশ্যই মানতে হবে। জি, অনেক ধন্যবাদ স্যার। আপনার কাছেও আমাদের লাস্ট প্রশ্ন, আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। সেটা হচ্ছে কিডনি খুব ইম্পর্ট্যান্ট একটা অর্গান আমাদের বডির জন্য। সো এই কিডনিটাকে ভালো রাখার জন্য অনেকগুলো উপায় আছে এবং সেটা করে কিন্তু আমরা অনেকগুলো রোগও প্রিভেন্ট করতে পারছি। সো বিশেষজ্ঞ হিসেবে এই বিষয়টা নিয়ে আমাদের দর্শকদের কি বলতে চান? তো আমরা যেটা বলি গোল্ডেন টিপস টু মেনটেন, প্রথম হলে আমি জানতে হবে যে আমার কিডনির রোগ আছে কিনা। যদি জানেন বা না জানেন এই নিউজগুলি, প্রথম হলো যে আপনার ডায়াবেটিস আছে কিনা, ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস কন্ট্রোল করেন। শুধু জানলেন হবে না, এটাকে কন্ট্রোল করতে হবে, কন্ট্রোল, ডিসিপ্লিন কন্ট্রোল। 2 নম্বর ব্লাড প্রেশার, যদি থাকে ব্লাড প্রেশার কন্ট্রোল করতে হবে। অনেকে জানি ওষুধ খাই না, কন্ট্রোল করি না। তৃতীয়, যদি আপনার এই যেটুকু আগে বললাম, যদি আপনার কোনো কিডনিতে পাথর থাকে 2 দিকে, তাই পাথরগুলি সরিয়ে দিতে হবে, ডিসিপ্লিন। চতুর্থ হলো যে কতগুলি জন্মগত রোগ আছে, সেই রোগগুলি আমার জানতে হবে সেটা। তারপরে উনি যেটা বলেন লাইফস্টাইল মডিফিকেশন, সেটা ভেরি ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্টের ভিতরে হলো আপনার ওজনটা কমাতেই হবে। ওজন কিন্তু ইজ এ ডিজিজ অ্যান্ড এ কমপ্লিকেশন। শুধু ওজন, ওবেসিটি শুধু কিডনির রোগ করে না, এটা অল সিস্টেম ইনভলভ, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তারপর হলো কায়িক পরিশ্রম, যেটা ডেইলি আমরা বলি 30 মিনিটস বা ওনারা বলেন এক্সারসাইজ করতে হবে। তারপরে হেলদি ফুড খেতে হবে। আপনি যেটা এখন যেটা দেখাচ্ছে ডায়াবেটিস ইপিডেমিক ফর্ম, কেন আমরা ফাস্ট ফুড, কোল্ড ড্রিঙ্কস আর কম্পিউটার, এই তিনটা তো বাচ্চাদের এখন খেলার মাঠ নাই। সো দিস ইজ এ প্রবলেম, ইপিডেমিক প্রবলেম। এবং বাচ্চাদের এই অবস্থার থেকে ডায়াবেটিসের জন্য আমাদের দেশে ইম্পর্টেন্ট কজ অফ সিকিডনি ইজ এ ডায়াবেটিস। সো এগুলি একটু নজর দিতে হবে। মাদের এটা দেখতে হবে বাচ্চা ওবেসিটি হচ্ছে কিনা, মা খাওয়াচ্ছেন, ফুলতেছেন, দিচ্ছেন, এটা করলে হবে না। তারপরে যেটা হলো কায়িক পরিশ্রমের সাথে সাথে যেটা প্ল্যান্টি অফ ফ্লুইড, যেটা বললাম যে পানি বেশি করে খেতে হবে, পেশাবটা ঠিক হচ্ছে না সেটা দেখতে হবে। আর আমি যেটা বলি যেমন মদ্যপান, সিগারেট, ধূমপান, তারপরে এই যে জর্দা খাওয়া, এগুলি খেলে অনেক রোগের থেকে। তারপরে ধর্মীয় অনুশাসন, যে ধর্মের অনুশাসনটা পালন করেন, তাহলে আপনি ভালো থাকতে পারবেন। জি, অবশ্যই। অনেক ধন্যবাদ। আমরা আসলে একদমই অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি এবং যেটা আমার কাছে মনে হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অল্প বয়স থেকে যদি আমরা প্র্যাকটিসগুলো শুরু করি, স্পেশালি প্যারেন্টসরা যদি তাদের বাচ্চাদের শেখাতে থাকেন এবং সেই প্র্যাকটিসগুলো যদি চালু রাখেন, তাহলে অ্যাডাল্টহুড পর্যন্ত অনেকেই কিডনিগুলোকে সেফ রাখতে পারবেন। আপনাদের দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের অনুষ্ঠানে থেকে এই মূল্যবান যে পরামর্শগুলো আছে সেগুলো আমাদের দর্শকদের দেওয়ার জন্য। আজকে আমরা এই অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি, থাই বেবি ডায়াপার স্বাস্থ্য কথা অনুষ্ঠান থেকে। দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার আগামী সপ্তাহে।